আইনটা আমাদের ইচ্ছে মতো চলবে। পৃথিবীর কোনো দেশে আইন পাবলিকের মুড কেমন, খবরের কাগজ কি বলছে, টিভিতে কি দেখানো হচ্ছে, কোন পোর্টালে আমরা কি বলছি তার উপর নির্ভর করে না। কিন্তু নিজে থেকে কিছু বলতে পারেন না, এটা বুঝতে ওনারা আমাদের থেকে ওনারা অনেক বেশি আইনের নিগড়ে বাঁধা। ওনারা সেই আইনের বাইরে এক পাও ফেলতে পারেন না। ওনাদের কিন্তু একদম এরকমভাবে চলতে হবে। আমরা যদি দু চারটে কথা বলে ফেলতে পারি, ওনারা পারেন না, তাহলে ওনাদের কিন্তু পদ নিয়ে টানাটানি পড়ে যাবে। আর যে তিনটি ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই তিনটি ধারায় প্রবাবলি আমার মনে হয়, আমি যেটুকু সামান্য আইন নিয়েই তো আমাদের সারাদিন চলতে হয়, কোথাও বোধহয় মৃত্যুদণ্ড ধার্য নেই তার জন্য। আমার ব্যক্তিগত মতামত যে কখনোই উনি মনে হয় একাদশী নন, সঙ্গে নিশ্চয়ই, কারণ এত বড় একটা কাজ আমি জানি না, আমার খুবই ক্ষুদ্র বুদ্ধি, বোধহয় একা করা সম্ভব। ওটার মধ্যে দুটো কোনো মিল নেই। তাহলে তো মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন ওনাদের খুশি হওয়া উচিত ছিল, বা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা উচিত ছিল, সেটাও ওনারা নেই। অথচ ওনারা বলছেন এই বিচার, আমরা তো, আমার মেয়ে তো বিচার পেল না, আমরা এই বিচারে খুশি নই। আইন ব্যবস্থা খুবই কনফিউজিং। কাজেই এখানে তো অন্য রকম ব্যাপার। শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 3টি ধারায় দোষী সাব্যস্ত করে। তারপরেই প্রশ্ন ওঠে, সোমবার তাকে ঠিক কোন সাজা দেওয়া হবে? তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে? এবং সব জল্পনার অবসান ঘটিয়ে 2:45 পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং এই সিদ্ধান্ত নিয়ে আদালতের অনেকের মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে, কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে না। আপনি ব্যক্তিগতভাবে আদালতের রায়কে কি চোখে দেখছেন? দেখুন, এখানে আমার চোখে দেখা না দেখার কিছু নয়। আইন যেরকম হবে সাজা সেরকমভাবেই যাবে, কেমন? আর সবচেয়ে বড় কথা, হঠাৎ দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে এখন কেন করা হলো? দ্বিতীয় দিন যখন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই দোষী হয়নি তিনি? আমি বুঝলাম না একটা কথা, আজকেও আমার কাছে পরিষ্কার নয়, যে ঘটনার পরের দিনই সন্ধেবেলা নাগাদ বোধহয় ওনাকে, না বিকেলে ওনাকে ধরা হয়। তাহলে এই যে ওনাকে ধরা হলো, আজকেতে বলা হচ্ছে, তো আমিও অন্য জায়গায় সাক্ষাৎকারে বলেছি যে সঞ্জয় রায় কি একা দোষী? আরও অন্যান্য দোষীরা কি আছেন না নেই? যে তাহলে একা ওনার সাজা, মানে না অন্যরা কোথায়? মানে একা সবাই এটা তো বলেছেন যে একা ওনার পক্ষে এটা সম্ভব না। আমাদের বক্তব্য ছিল যে, আমি দেখলাম আমার একটা ইন্টারভিউর এরকম করা হয়েছে যে সঞ্জয় রায় দোষী নয়, না আমি কোনো দিন এটা বলিনি। আমি বলেছিলাম সঞ্জয় রায় কি একাই দোষী? অন্যান্য আরও দোষী কি আছেন? তো দোষী সাব্যস্ত তো উনি, মানে অভিযুক্ত বলেই তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, দোষী সাব্যস্ত না হয় প্রমাণ নিয়ে করা হলো। তো এবার আমার কথা, আমাদের বক্তব্য অনেকেরই আছে এটাকে অন্যরা দোষী, এবং সেই অন্যরা দোষী সেটা উনি কিন্তু অভিযুক্ত হিসেবে ধরা পড়ার পরেও এটাই সবার বক্তব্য ছিল, যার জন্যেই কিন্তু এত রাত দখল, এত অভিযান, এত আন্দোলন টেনে নিয়ে যাওয়া। কারণ সেটা যদি না সবার মনে হতো, তাহলে যেদিন ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারপরের দিন সব বন্ধ হতো। এবং সব কিন্তু শুরু হয়েছে 10 তারিখের পরেই। সবচেয়ে বড় রাত দখল 14ই আগস্ট, সেটা তো সঞ্জয় রায় ধরা পড়ার পরে। তাহলে কেন হলো? তাহলে নিশ্চয়ই সবাই মনে করছিলেন সঞ্জয় রায় একাদশী নন। একজন তারা ধরা পড়ার পরে তো সব বন্ধ হয়ে যেত, হয়নি তো? আজও তো তার জের চলছে, মানে কখনো সখনো মাঝে মধ্যেই এখানে ওখানে রাত দখল, এখানে ওখানে আন্দোলন, সবাই কখনো এই অভিযান কখনো ওই অভিযান করছেন। আর এখানে আমাদের বক্তব্যটা কিন্তু বড় কথা নয়, আইন কি বলছে সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের মুশকিল হয়ে গেছে, আমরা সবাই মনে করছি যে আইনটা আমাদের ইচ্ছে মতো চলবে। পৃথিবীর কোনো দেশে আইন পাবলিকের মুড কেমন, খবরের কাগজ কি বলছে, টিভিতে কি দেখানো হচ্ছে, কোন পোর্টালে আমরা কি বলছি তার উপর নির্ভর করে না। আইনের ধারা আছে, সব দেশে সে ধারা আলাদা হতে পারে, কিন্তু ধারা অনুযায়ী আইন চলে। এবং যে বিচারক যিনি এগুলো দিলেন, আমি কিন্তু তার সবগুলো পড়ে তার ওপর শ্রদ্ধাই জন্মেছে। তিনি কিন্তু বারবার যে কথাগুলো বলেছেন যে, মানে এটা যে আইন যেভাবে চলবে উনি কিন্তু সেইভাবেই সেই কথাগুলো বলবেন, এবং উনি কিন্তু সেগুলো বলেছেন। উনি আমাদের কার মুড কেমন, আমরা কে কী চাই, আমরা কে কী বলবো, এটা নয়। যে তিনটি ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই তিনটি ধারায় প্রবাবলি আমার মনে হয়, আমি যেটুকু সামান্য আইন নিয়েই তো আমাদের সারাদিন চলতে হয়, কোথাও বোধহয় মৃত্যুদণ্ড ধার্য নেই তার জন্যে, কেমন? তবে হ্যাঁ, এই ঘটনা এটা ঠিক, এটা কিন্তু একটা বিরলতম ঘটনা। সেটা বিরলের মধ্যে বিরলতম। সুপ্রিম কোর্টের কাছে কোন জিনিসগুলো, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তার মতন করে দেখবেন, কিন্তু আমাদের সাধারণ জনগণের কাছে মনে হয় এটা কিন্তু একটা বিরলতম ঘটনা। কারণ তার আগের বছরও যে ছেলেটি চলে গেছেন যাদবপুরে, সেটাও কিন্তু একটা বিরলতম ঘটনা। বিশেষ করে একজন পুরুষ মানুষ, তিনি ধর্ষিত হয়েছেন, এবং এখানেও
একজন মহিলা তাকে কর্মক্ষেত্রে এভাবে অসম্মানিত হতে হয়েছে, এটা কিন্তু অবশ্যই বিরলতম ঘটনা। সেটা আইনের ভাষায় হবে কিনা জানি না, কিন্তু আমাদের সাধারণ মানুষের ভাষায় সোশ্যালি এটা অবশ্যই বিরলতম ঘটনা। দিদি আমরা দেখলাম যে অনির্বাণ দাস জাস্টিস তিনি কিন্তু তিনি বলার মধ্যে কিন্তু নয়। এবার বুঝতে হবে আমাদের আইনের ভাষায় উনিও কিন্তু বলার মালিক নন। সুপ্রিম কোর্টের ভারতীয় আইনের ভাষায় নিশ্চয়ই বিরলের মধ্যে বিরলতম ঘটনার সংজ্ঞা ডিফারেন্ট। অনির্বাণ দাস কিন্তু নিজে থেকে কিছু বলতে পারেন না, এটা বুঝতে হবে। ওনারা আমাদের থেকে ওনারা অনেক বেশি আইনের নিগড়ে বাঁধা, ওনারা সেই আইনের বাইরে এক পাও ফেলতে পারেন না। ওনাদের কিন্তু একদম এরকমভাবে চলতে হবে। আমরা যদি বা দু চারটে কথা বলে ফেলতে পারি, ওনারা পারেন না, তাহলে ওনাদের কিন্তু পদ নিয়ে টানাটানি পড়ে যাবে। কাজেই ওনাদের এক্স্যাক্ট ভাষায় আমি সত্যি এত আইনজ্ঞ নই, আমি তো আইন অত পড়িনি, আইনজীবীও নই। আইনজীবীরা নিশ্চয়ই জানেন যে বিরলের মধ্যে বিরলতম কোন ঘটনাগুলো কেমন। আর যেই ধারায় উনি দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়, সেই 3টে ধারায় আমি সেদিন যা দেখলাম কোনোটারই কিন্তু মৃত্যুদণ্ড নেই। আর এ তো ভালো, আমি বলবো মৃত্যুদণ্ড হয়ে গেলে ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেত। আর যেহেতু যাবজ্জীবন হলো, অনেকগুলো রাস্তা খোলা রইল। অর্থাৎ সঞ্জয় রায় যখন যাবজ্জীবন কারাদণ্ড পেলেন, তখন আন্দোলন করার রাস্তা বেঁচে রইল যে বাকি কারা। মৃত্যুদণ্ড হয়ে গেলে কিন্তু তখন মানুষের এটা হয়ে যায় যে যাক বাবা মৃত্যুদণ্ডটা পেয়ে গেছে আর এখানে সব শেষ, কিন্তু এটা কিন্তু ঘটনাটা এরকম রইল না, এখনো আন্দোলনের জায়গা রয়েছে। কিন্তু যে সঞ্জয় রায় যাবজ্জীবন করাতে পরবর্তী জায়গা কি সত্যিই খোলা রইল না সবার জন্যে? যে এই যে বারবার তারপরে বলা হচ্ছে আর বাকি কারা, বাকি কারা, বাকি কারা। কারণ আজকে কিন্তু অনেকগুলো তথ্য দেখলাম যে ধর্ষিতার, মানে আমি সে কথাগুলো মিডিয়ার সামনে বলতে চাই না, এই ল্যাঙ্গুয়েজটাও ইউজ করা উচিত না। যিনি চলে গেছেন তার যৌনাঙ্গে নাকি বীর্য পাওয়া যায়নি, নির্যাতনের বীর্য, এবং তার স্তনবৃন্তে একজন মহিলার ডিএনএও নাকি পাওয়া গেছে। সত্যি মিথ্যে জানি না, কারণ নানান গল্প, নানান কিছু প্রথম দিন থেকেই তো কত 150 গ্রাম বীর্যের গল্প শুনেছি আর নানান কিছু, আজকে তো শুনছি নাকি পাওয়াই যায়নি স্তনবৃন্তে মহিলার ডিএনএ। এগুলো সত্যতা মিথ্যে সত্যি জানি না, দেখেছি যা মানে পড়লাম যা তাই বলছি। তাহলে তো ঘটনার আবার মোড় আলাদা। তাহলে ওনার যাবজ্জীবন হয় এক তো ভালো হলো, উনি তো অন্তত রয়েছেন, সত্যি কথাগুলো ওনার কাছে গিয়ে এরপরেও যদি আইনজীবীরা আবার নিযুক্ত হন, তারা অন্তত প্রশ্নটা করতে পারবেন যে কী হয়েছিল বলুন। আর উনিও হয়তো ভাববেন আমার যাবজ্জীবন তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। এটা কি একটা সত্যি ভয় পাওয়া অনেকের? যে আমি তাহলে বলে দিই, এখন জানি না, সত্যি মিথ্যে কিচ্ছুর জানি না, কিন্তু তার আগেও এটা ভাবতে হবে আইনের নিগড়ে কিন্তু বিচারকরা বাধা। কারণ যে 3টে ধারায় উনি সাব্যস্ত হয়েছেন সেখানে কিন্তু মৃত্যুদণ্ডর বিধান নেই। তবে এটা বলবো যে আইনের নিগড়ে হয়তো বিরলের মধ্যে বিরলতম নয়, তবে ঘটনা কিন্তু বিরলের মধ্যে বিরলতম। কারণ একজন মানুষ যখন তার কর্মক্ষেত্রে এভাবে অসম্মানিত হন, জানি না অসম্মানিত হওয়াটা তো এখন তো অন্যরকম শুনছি, বা যদি খুনও হন এবং অসম্মানিত হন, এবং তার মধ্যে আমাদের কিন্তু ভাবার বিষয় মার্ডারের পরে রেপ না রেপের পরে মার্ডার। কারণ মার্ডারের পরে রেপ, কারণ মাঝে তো নেক্রোফিলিয়ার কথাও শুনেছিলাম, এখন জানি না সেটা। তো যদি হয়ে থাকেন, এই ঘটনা কিন্তু বিরলতম ঘটনা। এর আগের বছরের ঘটনাও তাই, যে একটি ছেলে বা একটি মেয়ে তার শিক্ষাক্ষেত্রে গিয়ে যদি এভাবে অসম্মানিত হয়, পুরুষ নারী উভয়ই, এবং তাকে মারা যেতে হয় ওপর থেকে পড়ে, সেটাও তো বিরলতম ঘটনাই। তার বিচার তো এখনও হলো না। আমরা তো সেই, কারণ তিনি পুরুষ বলে সবাই ঝাঁপ দিয়ে পড়লেন না তার বিচারের জন্য, কিন্তু তারও তো সত্যি বিচার পাওয়া কি দরকার ছিল না? দরকার ছিল তো তারও বিচার পাওয়া, না? কিন্তু এই ঘটনাগুলো কিন্তু বিরলতম, এটা কিন্তু মানতে হবে। দিদি আমরা দেখলাম যে শিয়ালদা আদালতের রায়ের পরে সেদিনই মূলত মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি আদালতে যাবেন, অর্থাৎ হাইকোর্টে যাবেন ফাঁসির সাজা চেয়ে। না, সেটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনারা কিভাবে কি চাইবেন এটা। রাজ্য সরকার এই পদক্ষেপকে কিভাবে নিচ্ছে? কারণ যেহেতু আমরা দেখলাম যে অভয়ের পরিবারের তরফ থেকে বা সিবিআই আইনজীবীর তরফ থেকে কেউই এই পদক্ষেপকে সাধুবাদ জানায় না, সেটা তো, কারণ সিবিআই তো এটা নাই চাইতে পারেন, কারণ ওনাদের তো অনেক, কারণ দেখো আমি একটা কথা বলি, রাজ্য সরকারের পুলিশ কিন্তু দ্বিতীয় দিনই ধরেছিলেন, এবং সেই ভিত্তিতেই এসে কিন্তু আজকে না যাবজ্জীবন হলো। মানে আমরা তাহলে কী ধরে নেবো, রাজ্য পুলিশই তো সফল ছিলেন? কারণ সিবিআইয়ের তো ব্যর্থতা প্রমাণিত হয়ে যাচ্ছে, যে সেটা ধরেই তো আজকে ওনার শাস্তিটা হলো। তাহলে সেটা তো সিবিআইয়ের ব্যর্থতা, কাজে সিবিআই তো এটা নাও চাইতেই পারেন। সত্যি মুখ্যমন্ত্রী মনে করেছেন তার তরফে তার রাজ্যে একটি মেয়ে মারা গেছে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, উনি কী করবেন এ নিয়ে আমাদের কথা বলা সাজে না। এটা তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, উনি কীভাবে কী চাইবেন।
কিন্তু মানে তোমার কি মনে হয় যে এই যে যেহেতু কেসটা এখন হাইকোর্টে গেছে এবং পরবর্তীতে হয়তো ডিপেন্ড করছে কি হবে না হবে, পরবর্তীতে যেতেও পারে। দেখুন অনেক সময় হয় কি লোয়ার কোর্টে ফাঁসি হলে তারা হাইকোর্টে গেলে আবার ফাঁসিটা যাবজ্জীবন হয়। এখন যাবজ্জীবন হাইকোর্টে গিয়ে ফাঁসি হবে কিনা তো আমি ঠিক জানি না, এত আইন আমি জানি না যে তারপরে সেটা হবে কিনা। কিন্তু অনেক সময় লোয়ার কোর্টে ফাঁসির সাজা হলে তারা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান যাতে সাজাটা একটু কমে। এইটা আমরা অনেকবার দেখেছি। এখন বাড়ে কিনা এই সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। একটা ন্যারেটিভ যেটা তৈরি করা হচ্ছে এই রায় দানের পরে, যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটাই তার পরিবারের তরফ থেকে কেন আসেনি, সেটা তো ওনারা বলতে পারবেন, কারণ ওনারা একধারে বলছেন কিন্তু এই রায় আমরা খুশি নই, আবার মুখ্যমন্ত্রী যখন এই পদক্ষেপটা নিচ্ছেন ওনারা বলছেন আপনাদেরও তো ব্যস্ত হতে হবে না। আমরা এটা আমার কাছে কনফিউজিং। আপনারা যদি এই রায়, কারণ এই রায় যারা খুশি নন তাহলে তারা তো মৃত্যুদণ্ড হলে খুশি হতেন, তাই না? অথচ মুখ্যমন্ত্রী যখন সেটার জন্য হাইকোর্টে যেতে চাইছেন ওনারা বলছেন আপনাকে তো ব্যস্ত হতে হবে না, আমরা বুঝে নেবো বা আমরা দেখে নেবো। ঠিক, এটা কনফিউজিং। কেন ওনারা এগুলো বলছেন? মানে দুটোর মধ্যে দুটোর কোনো মিল নেই। তাহলে তো মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন ওনাদের খুশি হওয়া উচিত ছিল বা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা উচিত ছিল, সেটাও ওনারা নেই। অথচ ওনারা বলছেন এই বিচার আমরা তো, আমার মেয়ে তো বিচার পেলো না, আমরা এই বিচারে খুশি নই। মানে তাহলে ওনারা এটা তাহলে বলতে চাইছেন আরও অনেকে সঙ্গে ছিল তাদেরকে আপনারা দেখলেন না বা ধরলেন না, তো সেটাও স্পষ্ট করে বলতে পারেন। দেখা যাক, সেই জন্য সবাই অপেক্ষা করছেন যে জমা পড়বে, তারপরে দেখা যাবে কি হবে। কিন্তু ওনার বাবা মার এই স্টেটমেন্টটা আমার কাছে কনফিউজিং লেগেছে যে আপনারা এই বিচারটাও খুশি নন, কিন্তু মুখ্যমন্ত্রী যে হাইকোর্টে যাচ্ছেন তখন আপনারা বলছেন আপনি ব্যস্ত হবেন না। দুটোর মধ্যে মিল নেই। কি মনে হয় মানে এই কেসের পরবর্তী অধ্যায় নিয়ে কি বলবে? কারণ এই যেহেতু তুমি বলে এখানে একটা কনফিউশন আছে, শুধু তোমার না আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন, সবার মধ্যেই রয়েছে। জানি না, বলতে পারবো না যে এরপরে কী হবে। তবে আমার ব্যক্তিগত মতামত যে কখনোই উনি মনে হয় একাদশী নন সঞ্জয় রায়, সঙ্গে নিশ্চয়ই, কারণ এত বড় একটা কাজ আমি জানি না, আমার খুবই ক্ষুদ্র বুদ্ধি, বোধহয় একা করা সম্ভব নয়। এবং ডিএনএ স্যাম্পেলও পাওয়া গেছে। আর তাছাড়া কি আমাদের দেশের বিচার ব্যবস্থাটা তো খুবই কনফিউজিং, বিচার ব্যবস্থাটাও যে মানে কাদের জন্য যে কি বলে দিচ্ছেন। কখনো একজন পুরুষ যখন 1.5 ঘন্টার ভিডিও আর 24 পাতা নোট রেখে যান, তার স্ত্রী শাশুড়ি শালা জামিন পেয়ে যান, এবং সেখানে তখন বলা হয় যে ওনাদের কেন দোষী বলা হচ্ছে, ওনারা তো এখনও প্রমাণিত হননি। আবার কখনো দেখা যায় যে কোনো পুরুষ কোনো এমনি জাস্ট অভিযুক্ত হয়ে গেছেন, তাকে তখনই ক্রিমিনাল বা পুরুষ মানুষকে বন ক্রিমিনাল বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের আইন ব্যবস্থা খুবই কনফিউজিং। কাজেই এখানে তো অন্য রকম ব্যাপার। এবং কিন্তু এটা বলতে পারি যে যে ধারাগুলো ওনার জন্য সাব্যস্ত করা হয়েছিল সেখানে সম্ভবত মৃত্যুদণ্ডের বিধান নেই। তবে এটা ঠিক, আইনের ভাষা কী বলবে জানি না, কিন্তু এই ঘটনা কিন্তু বিরলের মধ্যে বিরলতম। এবং এটা যদি তা না হয় তাহলে কিন্তু মানে মানতে হবে ভবিষ্যতে কিন্তু আরও খারাপ দিন অপেক্ষা করছে। কারণ অনেকেই তাহলে এখন ভাবতে শুরু করবেন ও তাহলে এরম হলে তো বিরলের মধ্যে বিরলতম, মানে এটা কি তাহলে স্বাভাবিক? এটা কিন্তু স্বাভাবিক নয়। যে ঘটনাটা ঘটেছে এটা অস্বাভাবিক। কারণ পুরুষ হন বা নারী, তার কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এগুলো যদি হয় তাহলে কিন্তু মানুষের জন্য যে কোনো জায়গায় নিরাপদ বোধ করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।